নমস্কার এবং স্বাগত আপনাকে। আজকে আমাদের শো বিনিয়োগে বসতে লক্ষ্যে আজকে সোমবার যথারীতি আমরা আবার সন্ধ্যেবেলা নিয়ে হাজির হয়ে গেছি। আহ, আজকে আমরা থিম্যাটিক মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। সেক্টরাল ফান্ডের মতোই এটি একটি বিশেষ ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীর নিঃসন্দেহে লাভ হতে পারে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। তো আহ, আমরা প্রথম পর্বে চলে যাই। সেক্টরাল মিউচুয়াল ফান্ড এবং থিম্যাটিক মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্যটা কোথায়? এবার সেক্টরাল মিউচুয়াল ফান্ড হচ্ছে সেক্টরের উপর। ধরে নিন আইটি সেক্টর, ফার্মা সেক্টর, ফার্মা হেলথ কেয়ার যেটা বলেন, ধরে নিন হুম, পিএসইউ, ধরে নিন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগুলো। আর থিমেটিক হচ্ছে থিম পুজোর মতো আর কি। আচ্ছা, হ্যাঁ। এবার থিমেটিকে বিভিন্ন জিনিস আছে। থিমেটিকে আপনার এনার্জি আছে, থিমেটিকে কমোডিটিজ আছে, থিমেটিকে বিজনেস সাইকেল আছে, থিমেটিকে ইনোভেশন ফান্ড আছে, তারপর ধরে নিন ম্যানুফ্যাকচারিং ফান্ড আছে, আচ্ছা, তারপর ধরে নিন আপনার ইএসজি আছে, যেটা এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, ওই ওইসব ব্যাপার। তো এবার এটা মানে নয় যে অনেক থিমেটিক হতে পারে, তবে সব থিমের ওপর যে ফান্ড আছে তা নয়। তো আমি আহ, দ্বিতীয় প্রশ্নে যখন যাবেন তখন আমি দেখিয়ে দেবো কি কি থিমেটিক ফান্ড আছে, এবং ওগুলো রিটার্ন কি, ওগুলোর এক্সপেন্স রেশিও কি, ওগুলো কত বছর ধরে আছে, ওগুলো আমি দেখিয়ে দেবো। তো সেক্টরাল আর থিমেটিকের পার্থক্য হচ্ছে, সেক্টরাল হচ্ছে একদম যেটা সেক্টর ওয়াইজ ডিফাইন্ড আছে, যেটা এনএসই বা সেবি ডিফাইন করে দিয়েছে। আচ্ছা, যেরকম আইটি মানে আইটি সেক্টর, যেটা আচ্ছা, ওটার ভেতরে অন্য কিছু ঢুকতে পারবে না। আচ্ছা, আবার ওখানে ধরে নিন ইন্ডাস্ট্রিয়াল বলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বা ধরে নিন ওখানে ফার্মা আর হেলথ কেয়ার মানে ওই রকম কোম্পানি ওর মধ্যে থাকতে হবে। আচ্ছা। থিমেটিক হচ্ছে একটু ব্রড বেস, মানে আপনি থিম বানাতে পারেন। ধরে নিন আপনি এখন ধরে নিন এআই এর যুগ, হুম। তাই জন্য কি অনেকেই দেখবেন ইনোভেশন ফান্ড লঞ্চ করেছে, যে কোন আচ্ছা। কোন কোম্পানি। এবার এটা ধরে নিন রিলায়েন্স, ধরে নিন রিলায়েন্স তো পেট্রোকেমিক্যাল, হুম, রিটেল পেট্রোকেমিক্যাল এগুলো। এবার ইনোভেশনের মধ্যে হয়তো রিলায়েন্সও আছে, কারণ রিলায়েন্সের কোনো একটা গ্রুপ কোম্পানি হুম, এআই এর ওপর কাজ করছে, ধরে নিন, আমি উদাহরণ দিচ্ছি। আবার ধরে নিন এয়ারটেল, যেটা টেলিকম কোম্পানি, হুম, সেটাও ধরে নিন ইনোভেশন আছে, কারণ ওরাও এআই বা নতুন টেকনোলজির উপর কাজ করছে। হুম, তারপর ধরে নিন টাটা মোটরস, হুম। টাটা মোটরস এর একটা সাবসিডিয়ারি আছে টাটা অটো কম্পোনেন্ট। আচ্ছা। এবার ধরে নিন টাটা অটো কম্পোনেন্টও কিছু একটা ইনোভেশন করতে অন ব্যাটারি টেকনোলজি। এবার ওটা একটু ফ্লেক্সিবল আর কি ডেফিনেশনটা। আচ্ছা। তো এবার থিম পুজোয় যেরকম আপনি পুরনো নতুন হাইব্রিড, কি বলে ওটাকে, হাইব্রিড না, ওটাকে কি যেন বলে, মাল্টি ক্যাপ। ফ্লেক্সি। হ্যাঁ ওই রকম আর কি। তো আচ্ছা, এই হচ্ছে থিমেটিক আর সেক্টরালের পার্থক্য। আচ্ছা। তাহলে আমরা দ্বিতীয় পর্বে সরাসরি চলে যাই যে তথ্য, হার্ড কোর তথ্য যেটা দেখার জন্য আর কি আমাদের দর্শকরা বিশেষত অপেক্ষা করে থাকেন, যে কি ধরনের থিম্যাটিক ফান্ড রয়েছে এবং কত বছর ধরে রয়েছে এবং তারা কি রকম পারফর্ম করেছে। তো আমি যথারীতি ভ্যালু রিসার্চ অনলাইন থেকে আমি ডেটা নিই। এটা 10 জুলাই এর ডেটা। সেটা একটু আগে আমি একটু তৈরি করে থাকি, একটু আগে থেকেই। তো খুব একটা যে পার্থক্য হবে আপনার 3 4 দিনে 3 দিনে তার। বিশেষ কিছু হওয়ার হ্যাঁ, নয় আর কি। হ্যাঁ। তো এবার এবার যদি দেখেন, অনেক রকম থিমেটিক ফান্ড আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। হুম, কিন্তু একটা দুটো জিনিস লক্ষ্য করুন। একটা হচ্ছে, দেখবেন 20 বছর বা 15 বছর বা 10 বছর পুরনো থিমেটিক ফান্ড কিন্তু খুবই অল্প আছে। এখানে দেখুন, 1 2 3 4 5 6 নয়। 7 8, খালি 8টাই আছে এতগুলোর মধ্যে। কেননা সব ম্যাক্সিমাম থিমেটিক ফান্ডই বিগত 5 বছরের মধ্যেই শুরু হয়েছে। হুম, এবার দেখুন কতগুলো এখানে দেখবেন যে 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ারের নিচে কোনো ডেটাই নেই। এটা 1 বছরের কম, এগুলো সব এই সবে লঞ্চ হয়েছে, ধরে নিন 2 মাস আগে, 3 মাস আগে, 4 মাস আগে। আচ্ছা, হ্যাঁ, তো এবার এই থিমেটিকটা একটা নতুন কনসেপ্ট, তাই জন্য পুরোনো ফান্ড খুব একটা বেশি নেই। তাই জন্য আমি সব ফান্ডই দেখিয়ে দিয়েছি। এবার কিছু কিছু নাম দেখুন, আমি যেরকম বললাম না যে কি কি কিরকম হয়।
এই দেখুন, সার্ভিসেস অপরচুনিটিস ফান্ড, এটা একটা থিম। আচ্ছা। এটার মানে কি? এটার মানে হচ্ছে বিভিন্ন সার্ভিস সেক্টর, ধরে নিন আপনি বিপিও কেপিও থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, তারপর ধরে নিন কি বলবো, ব্যাক অফিস সার্ভিস থেকে শুরু করে, তারপর হাউসকিপিং থেকে শুরু করে, যে কোনো ব্যবসা আর কি, ওটা হচ্ছে সার্ভিসেস অপরচুনিটি। ওর মধ্যে নতুন কোম্পানি উঠেছে, যেগুলো ছোট কোম্পানি, বড় কোম্পানি, মাঝারি কোম্পানি লিস্ট হয়েছে, সেগুলোর ওপর বানানো আর কি। হুম হুম হুম। এবার দেখুন, অ্যাক্টিভ মোমেন্টাম একটা টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা হচ্ছে আচ্ছা যে কোম্পানিগুলো ওরা নেবে, সেটা হচ্ছে মানে ঊর্ধ্বমুখী আর কি, যেটাতে আচ্ছা। মোমেন্টাম আছে, ঊর্ধ্বমুখী মোমেন্টাম। আবার নিম্নমুখী মোমেন্টামও থাকে। তো যখন ওই মোমেন্টামটা মানে ঘটলে নিচের দিকে যায়, তখন ওই কোম্পানিগুলো থেকে বেরিয়ে যায়, তাই জন্য ওটাকে অ্যাক্টিভ মোমেন্টাম বলে। সেরকম আপনি অটোমোটিভ অপরচুনিটিস দেখুন, মানে অটোমোটিভ সেক্টরের উপর, হুম। ম্যানুফ্যাকচারিং এর উপর, সার্ভিসেস এর উপর, এরকম ভর্তি ভর্তি আছে। এই এথিক্যাল ফান্ড আছে একটা দেখছি, টাটা এথিক্যাল ফান্ড। এটার হ্যাঁ। মানে হচ্ছে এথিক্যাল বিজনেস প্র্যাকটিস। এবার এথিক্যাল বিজনেস প্র্যাকটিসে কিভাবে ওটা সিলেক্ট করে, সেটা ফান্ডের ডিটেল দেখেই বোঝা যাবে, যে কোন প্যারামিটার, ওরা কোন সার্ভের উপর বেস করে এই হুম। এথিক্যাল কোম্পানি ওরা মানে ডিসাইড করে, আর তারপর ওখানে। এথিক্যাল কোম্পানির উপরেও মানে ফান্ড আছে? আমি এটা আমার কাছে একটা। হ্যাঁ, দেখুন, ব্যাপার হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে একটা কেক। আপনি সোজা করে কাটুন, টেরা করে কাটুন, চৌকো করে কাটুন, গোল করে কাটুন, ওই রকম ভাবে আর কি তৈরি সব ফান্ডই। তাই জন্য দেখবেন থিমেটিক ফান্ড কনসেপ্টটাই হচ্ছে একটু নতুন। তাই জন্য 5 বছরের বেশি ফান্ড খুবই কম ওই জন্য। তো এবার আমি সোজা চলে যাই প্রথমেই। আহ, দেখুন, দুটো দুটো জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে ইকুইটি হচ্ছে দীর্ঘমেয়াদী। তাই জন্য দেখবেন অনেক ফান্ডে মিনিমাম 1 বছরের এক্সিট লোড আছে, যেগুলো হ্যাঁ 365 360 লেখা আছে, ওগুলো 1 বছর। হ্যাঁ হ্যাঁ 1 বছরের কমে যদি বেরোন, তাহলে আপনাকে 1%, কোথাও আছে 6 মাসে বেরোলে 2%, ওরকম আছে। আবার অনেক আছে 30 দিন, 90 দিন, 60 দিন, এগুলো লক ইন আর কি। কেননা ইকুইটির নিয়মই হচ্ছে দীর্ঘমেয়াদ থাকতে হয়, কেননা ওপর হুম। নিচ হবে। হ্যাঁ হ্যাঁ। তো এবার এক্সিট লোডটা দেওয়ার কারণ হচ্ছে আপনাকে ইনডাইরেক্টলি বলছে, মানে পরোক্ষভাবে বলছে, যে আপনি যদি এর মধ্যে বিনিয়োগ করতে চান, তাহলে বিনিয়োগটা করে থাকুন, তাড়াহুড়ো করে বেরোবেন না। হতে পারে হুম 2 মাসে হঠাৎ পড়ে গেল, মাইনাস দেখছেন, কিন্তু হুম। 2 বছরে দেখবেন ভালোই রিটার্ন হয়তো দিচ্ছে। ভালো রিটার্ন হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে। আরেকটা দেখবেন হচ্ছে এক্সপেন্স রেশিও। এবার এক্সপেন্স রেশিও মোটামুটি এগুলো যদি দেখেন, সবই হচ্ছে 1.5 থেকে 2.5 এর মধ্যে, আড়াই আচ্ছা। পার্সেন্টের মধ্যে। ঠিক আছে। 2.5% হচ্ছে লিমিট, মানে আপার লিমিট হচ্ছে আপনার সেবি যেটা করে রেখেছে। স্থির এখানে করে অবশ্য দিয়েছে আর কি। একটা দেখছি 2.66% আছে, 2.66 2.7। বাট মোটামুটি কোনো ফান্ডই 2.5%-এর ওপর খুব একটা যায় না। হুম তাই জন্য ওটাও একবার দেখবেন যে এক্সপেন্স রেশিওটা কি। কারণ না, এক্সপেন্স রেশিও মানে হচ্ছে আপনি যত বিনিয়োগ করছেন না, ওখান থেকে অত টাকা ওরা নিয়ে নিচ্ছে খরচের খাতায়। ঠিক আছে। তো এবার যত বেশি এক্সপেন্স রেশিও হবে, তত আপনার রিটার্নটা ততটুকুই কম হবে, কম বেশি। হবে। তো ওইটা একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস দেখুন, আরেকটা জিনিস আমি সবসময় বলি, যে কোনো মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হোক, ইন্ডেক্স ফান্ড হোক বা এই থিমেটিক ফান্ড হোক, তার মধ্যেখানে যত রকম ক্যাটাগরি আছে, আপনি কোথায় বিনিয়োগ করছেন, সেই রিটার্নটা, যদি আপনি একটা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতেন, হুম। তাহলে সেই ইন্ডেক্স ফান্ডের তুলনামূলকভাবে আপনার রিটার্নটা কত বেশি বা কম আসছে। হ্যাঁ। ওটা একটা বেঞ্চমার্কের এগেনস্টে, বেঞ্চমার্ক, হ্যাঁ। মানে বেঞ্চমার্কটা তুলনা করে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমার পক্ষে প্রতিবার প্রতি এপিসোড বা প্রতি পর্বে আমার পক্ষে সম্ভব নয় যে প্রতিটার বেঞ্চমার্ক দেখানো। তাই জন্য না। বিনিয়োগ করার আগে আপনি আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে নিন, বা আপনার যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছে তার সাথে কথা বলে নিন, তাকে বলুন দেখাতে, আপনার যদি মানে জানার ইচ্ছে থাকে। তাকে এটাও বলুন যে দেখুন, এরকম ফান্ড দেবেন না যেটা খরচ বেশি আর রিটার্ন ইন্ডেক্স ফান্ডের চেয়ে যে খুব বেশি হচ্ছে, তাও নয়। হুম এবার আমি সদ্য মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমিও হয়েছি। এবার হুম আমার আমার ব্যক্তিগত মানে কি বলবো, দর্শন আমি বলবো, ফিলোসফি যেটা, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টকে আমি ভালো ফান্ড সবসময় তার সামনে তুলে ধরবো, হুম যেটার খরচ কম এবং যেটা বেঞ্চমার্কের চেয়ে রিটার্ন যথাযোগ্যভাবে বেশি। হুম। তারপর অবশ্য ক্লায়েন্টের সাথে আলোচনা করে এবার ফাইনাল কি হবে সেটা ক্লায়েন্টই
মানে আলটিমেটলি যে টাকা দিচ্ছে তার হাতেই আহ, আপনার সেই আহ, নির্বাচন ফাইনাল কল করবে যে নেবেন। নির্বাচন করবে কোন ফান্ডে পয়সা ঢালবে। হুম হুম ঠিক আছে? তো এই দুটো জিনিস মনে রাখতে হবে, এক্সপেন্স রেশিও, এক্সিট লোড, আর বেঞ্চমার্কের ওপর কত বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। হুম। তাই জন্য সবসময় দেখবেন আমি বলি যে যে কোনো রিটার্ন ফিগার দেখবেন 12-13%-এর উপর মিনিমাম দিচ্ছে কি দিচ্ছে না, প্রথমত ওটাই দেখবেন। একদম। এবার যথারীতি শুরু করা যাক। 20 বছরে আছে মাত্র 8খানাই ফান্ড, তাও ওর মধ্যে দেখা যাক 20 বছরে খালি 4টেই ফান্ড আছে, সবগুলোই 12-13%-এর ওপর দিয়েছে। এবার 15 বছরে দেখা যাক কটা ফান্ড আছে। 15 বছরে অনেকগুলোই আছে, মনে হয় 8খানা আছে। হ্যাঁ, 8খানাই আছে। 8খানার মধ্যে 7খানা আপনার 12-13%-এর বেশি দিয়েছে। হ্যাঁ। 10 বছরেও মনে হচ্ছে 8খানাই আছে। 15 বছরে 8 মানে 10 ও 8। হ্যাঁ, এবার দেখুন 10-এ 8-এর মধ্যে ছয় ছটা ফান্ড দিয়েছে আর কি। ঠিক আছে? হুম কটা দিয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টার মধ্যে 8টা দিয়েছে। দশ 10 বছরে। আর 5 বছরে যদি দেখেন সবগুলোই দিয়েছে। এটার কারণ সবার হুম। জানা আছে, করোনার বেস হঠাৎ পড়ে গেছে একদমই। মার্কেট, তার উপরে অনেক গ্রোথ হয়েছে, তাই জন্য দেখবেন সব ফান্ডই 5 বছরের মেয়াদে সব ফান্ডই সুপার পারফরমেন্স। হুম এবার আসা যাক 3 বছর, যেখানে কোনো ফিগার নেই, সেটা কিন্তু হচ্ছে ওই ফান্ডটা 3 বছর পুরনো নয়। তৈরি হয়নি, হ্যাঁ। হ্যাঁ, এবার 3 বছরে দেখুন মোটামুটি বেশ সব কিছু ফান্ড ফান্ডই আছে। দিয়েছে, একটা ফান্ড বাদ দিয়ে, আইটিএসজি পোটেনশিয়াল এফএমসিজি ফান্ড বাদ দিয়ে বাকি সবাই মিনিমাম 12-13 থেকে বেশি দিয়েছে। কেউ কেউ হুম তো 33%-ও দিয়েছে। এবার হুম দেখুন এই ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া, এটা দেখুন এত বছর পুরনো, 20 বছর পুরনো ফান্ড, তাও মানে 3 বছরে এত রিটার্ন দিয়েছে। সেটাই। তারপর আসা যাক 1 বছর। Sorry. হ্যাঁ, এবার দেখুন 1 বছরে ওই যেহেতু মার্কেট সেপ্টেম্বর 2024-এর পরে অনেক করেছিল, আর এখনো সেই হুম, সেপ্টেম্বর 2024-এর লেভেলে আমরা আসিনি এখনো। আসেনি, হ্যাঁ। এটা জুলাই হতে চললো, 10 মাস হতে চললো, তাই না? তো এবার দেখুন একমাত্র দুটো ফান্ডই আছে যেটা 12-13%-এর ওপর, এবং তার মধ্যে একটাই আছে যেটা ধরে নিন 5 বছর পুরনো ফান্ড। আরেকটা তো হুম এই 1 বছর এর একটু উপরে আছে, সুন্দরাম সার্ভিসেস ফান্ড। আর এখানে হচ্ছে হোয়াইট ওক ক্যাপিটাল স্পেশাল অপরচুনিটিস ফান্ড, এটা একদমই 1 বছরের একটু উপরে। এবার এবার এর মধ্যে কোন ফান্ড আপনি নির্বাচন করবেন সেটা আপনার হাতে। তবে আরেকটা জিনিস দেখা যাক, এটা এইউএম কত। দেখুন এইউএম অনুযায়ী যদি দেখেন তাহলে এই 5,000 কোটি টাকার উপরে ফান্ড অনেকগুলো নেই। ওর হুম। মধ্যে আমি বলবো এই এই ফান্ডটা দীর্ঘমেয়াদী, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া অপরচুনিটিস ফান্ড। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া অপরচুনিটিস ফান্ড, হ্যাঁ। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি ধরেই দেখেন 1 বছরের রিটার্ন খুবই কম, 2.73, বাট হুম অ্যাটলিস্ট নেগেটিভ হয়নি। এখানে দেখুন এই দুটো ফান্ড, যেটা 5,000-এর কম কিন্তু 20 বছর পুরনো, ইউটিআই ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স ফান্ড আর টাটা টাটা এথিক্যাল ফান্ড, এই দুটো দেখুন, এই দুটো হচ্ছে 20 বছর এবং মোটামুটি খারাপ রিটার্ন দেয়নি, কিন্তু এই হুম এক হুম। বছরের রিটার্নে মাইনাস দুটোই। এবার আসি এই আইসিআইসিআই পোটেনশিয়াল এফএমসিজি ফান্ড, এটাও 20 বছর, কিন্তু এর পারফরমেন্স ঠিক মানে অত অতগুলো আশানুরূপ নয়। মেয়াদের ওপর হুম ঠিক 12-13%-এর ওপর দেয়নি। আর প্লাস এই 1 বছরে নেগেটিভও দিয়েছে। হুম এটা এটা মোটামুটি খারাপ নয়, যদিও এটা 1500 কোটি টাকা, মানে 1400 কোটি টাকার ইউএম। এটা দেখুন আইসিআইসিআই পোটেনশিয়াল এক্সপোর্টস অ্যান্ড সার্ভিসেস ফান্ড, হুম এটা 15 বছর পুরনো। সব মেয়াদেই ভালোই রিটার্ন দিয়েছে, এবং 1 বছরেও ভালো রিটার্ন দিয়েছে। এইট হুম। পয়েন্ট সিক্স ফাইভ খারাপ নয়, মানে মার্কেট এত একেবারে পড়া। খারাপ, একদমই একদমই। হ্যাঁ, এবার দেখুন এখানে আছে এসএসবিসি বিজনেস সাইকেল ফান্ড আর আদিত্য বিড়লা এই লাইফ ম্যানুফ্যাকচারিং ইকুইটি ফান্ড। এর মধ্যে এইচএসবিসিটা অ্যাটলিস্ট 1 বছরটা নেগেটিভ দেয়নি।
আর এটা এটা তো 1,000 কোটি টাকার কম। আমি আর এগুলো বলছি না, কারণ হুম। এগুলো খুবই ছোট, মানে এইউএম। নিপন ইন্ডিয়া কোয়ান্ট ফান্ড আছে, সবই ভালো, কিন্তু এইউএম 103 কোটি টাকা মাত্র। কেন? একটা লিকুইডিটি দেখুন, একটা জিনিস আছে। আহ, এবার বলতে পারেন যে কিরকম বিক্রি হয়েছে, কিরকম ওরা পুশ করেছে, সেটার উপরে নির্ভর করে। ব্যাপার হচ্ছে, ওই বিকেলে যেখানে কচুরি আর ধরে নিন সিঙ্গারা পাওয়া যায়, যেই দোকানটায় প্রচন্ড ভিড়, বোঝা যায় যে ওই দোকানেই সবচেয়ে ভালো কোয়ালিটি। হুম। এবার এইউএম দেখেও, আর স্পেশালি যেটা দেখুন, নিপ্পন 15 বছর পুরনো ফান্ড, নিশ্চয়ই হুম। ভালো ফান্ড, কেননা সব মেয়াদে ভালো রিটার্ন দিয়েছে। সব কটা, হ্যাঁ। কিন্তু কোনো কারণবশত এটার এইউএম খালি 100 কোটি টাকার উপর। তো এবার আমি নিপন ইন্ডিয়া আমার, কোয়ান্ট ফান্ড আছে। হ্যাঁ, এবার সেরকম ভাবে দেখুন, টরাস এথিক্যাল ফান্ডও খারাপ নয়, কিন্তু 300 কোটি টাকার এইউএম। স্যার, তাই এটা না? কি কারণ হতে পারে? ওটা মিনিমাম ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট হচ্ছে 5,000। দেখুন, পাঁচ সে হাজার তো কারণে কি অনেকই হতে আছে। পারে? 5,000 তো অনেকই আছে। হ্যাঁ। বড়গুলোও তো 5,000। এই যে এখানে তিন তাও আছে। ঠিক, বড়গুলো 5,000। হ্যাঁ, তো এরকম কিছু নেই 5,000। এটা দেখুন না, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া, ওটা তো মিনিমাম ইনভেস্টমেন্ট 5,000। আর আজকের তারিখে 5,000 টাকা, ধরে নিন 10 বছর আগের 5,000 টাকা তো আজকে কত? আজকে হাজার সেটাই। টাকা তাই না? একদম। তো তাই জন্য আমি বলবো যে এর মধ্যে থেকে দেখুন, নির্বাচন আপনার হাতে। আমি বলবো ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়াটা, মানে এইউএম প্লাস দীর্ঘমেয়াদী রিটার্ন, প্রতিটা মেয়াদে ভালো রিটার্ন দিয়েছে। এটা ভালোই ফান্ড, মানে ওই ওই হিসাবে। ভালো খারাপ আমি এবং কোয়ালিটি এক্সপেন্স কোয়ালিটি রেশিও বলছি। স্যার একটু বাকিদের তুলনায় একটুখানি কম। হ্যাঁ, আমি এক্সপেন্স রেশিওটা একটু কম। আর হুম। 1 বছরের মেয়াদ আপনার লক ইন আছে, মানে আপনি লক ইন মানে আপনি বেরোতে পারেন, বাট আপনাকে একটা এক্সিট লোড দিতে হবে। এক্সিটও দিতে হবে। আর ইকুইটিতে আপনি তো মিনিমাম, মানে 1 বছর কেন, আমি তো বলবো 3 বছর 5 বছর থাকুন। ভালো করে নির্বাচন করুন, তারপর মনের শান্তিতে ওখানে থাকুন, বাস। কিছু আপনার দেখার দরকার নেই, এটাই হচ্ছে ইকুইটির নিয়ম। হুম। আর আর আরেকটা ধরে নিন, এটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এক্সপোর্টস এন্ড সার্ভিসেস, এটাও 1,000 কোটি টাকার উপর, 1 বছর মেয়াদে 8.5%-এর উপর দিয়েছে। খারাপ ফান্ড না। দেখুন, থিম্যাটিকে অ্যাকচুয়ালি পুরোনো ফান্ড খুব কম, এবং হুম। আপনি যদি দেখেন এর মধ্যে, মানে আমি যে হিসাবে আমি দেখি ফান্ডগুলো, এটা আমার আমার বিবেচনা। এবার অনেকে হয়তো বলবেন যে না, আমি অত পুরনো দেখি না, কারণ তখন ভারত অন্যরকম ছিল, আমাদের অর্থনীতি অন্যরকম ছিল, অনেক ছোট ছিল। এখন অনেক বড় হয়ে গেছে, এখন পৃথিবীটাও বদলে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, তাই জন্য অত পুরনো দেখে লাভ নেই। এবার আমি হয়তো একটু পুরনোপন্থী, তাই জন্য একটু পুরনো আমি দেখি। কেননা পুরনো মানে কি জানেন তো, কনসিস্টেন্ট। আমার বিশ্বাস হচ্ছে সচিন তেন্ডুলকারের মতো আমার চাই। একদমই। যে ফান্ডটা নির্বাচন করবো সে যেন সচিন তেন্ডুলকার মতো হয়, অনেক একদমই। বছর ধরে সুপার পারফরমেন্স দিয়েছে। হুম। তাই জন্য আমার ব্যক্তিগত আমার নির্ধারণ করার আহ, মানে যেটা স্টাইল, সেটা হচ্ছে এরকম। এবার অনেকেই বলতে পারেন না, আমি 5 বছর অব্দি দেখবো, আর ওখানে দেখবো না, দেখে লাভ নেই। সেটাও হতে পারে। তাই জন্য দেখুন, আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আপনার মধ্যে কি আলোচনা হচ্ছে, আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কত, হ্যাঁ। আপনার কাছে বিনিয়োগ করা পুঁজি কত, অনেক কিছু আছে যেটার উপর আপনি করতে পারেন। তবে হ্যাঁ, থিমেটিক এর মধ্যে কিছু ভালো ফান্ড নিশ্চয়ই আছে। এবং দেখুন, অর্থনীতি বদল হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে, নতুন হুম। জিনিসের ওপর কোম্পানি আসছে, তারা লিস্টেড হচ্ছে, মিউচুয়াল ফান্ড ওগুলোতে ইনভেস্ট করছে, তাই জন্য নতুন থিমও বানাচ্ছে। একদমই। তো তাহলে আমরা তৃতীয় পর্যায়ে চলে যাই। মানে এটা একটু আহ, আমি বলবো যে কনটেক্সটের মধ্যেই প্রশ্নটা, কিন্তু প্রশ্নটার সঙ্গে একটুখানি অন্যরকম আর একটা ব্যাপার জড়িয়ে আছে। ধরুন কেউ যদি ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন যেগুলো হয় আর কি, যে একাধিক অপশন থাকে ফান্ড ম্যানেজারের কাছে বিভিন্ন ধরনের ফান্ড বেছে নেওয়ার জন্য। তো যদি ধরুন কেউ এই ধরনের ফান্ডে বিনিয়োগ করে থাকে, আলাদা করে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ বা লার্জ মিড, মিড স্মল এই ধরনের না করে, তাহলে কি তার, সে কি এই ধরনের থিম্যাটিক বা সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করা মানে করতে পারে বা করা উচিত বলে মনে হয়? এখন করতে তো পারেনি, সরকারের হ্যাঁ। মধ্যে তো বাধা দেবে না। হ্যাঁ। আর উচিত অনুচিত, আবার আমি বলছি, নিজের ওপর মানে নির্ভরশীল। একদম। তবে একটা জিনিস আছে, সেটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কেন, সেটা ফিনান্স সেক্টরে সবাই বলে, ডাইভার্সিফিকেশন ভালো,
হুম। কিন্তু ওভার ডাইভার্সিফিকেশন ভালো নয়। ভালো নয়। কারণ ওভার ডাইভার্সিফিকেশন করে যে আপনি এক্সট্রা রিটার্ন পাবেন তা নয়। এবার হুম আপনি যে উদাহরণটা দিলেন, ধরে নিন আমি একটা লার্জ ক্যাপ, আমি হুম মিড ক্যাপ, স্মল হুম ক্যাপ, হুম ফ্লেক্সি ক্যাপ, এই হুম চারটে রকম ফান্ডে আমি বিনিয়োগ করে আছি। হুম এবং ধরে নিন এসআইপি করছি, হুম প্রতি মাসে এসআইপি করছি। হুম হুম আমার ব্যক্তিগত ভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, তবে আমি বলবো আপনার আর কোথাও দেখার দরকার নেই। কেননা লার্জ, মিড, স্মল মিলিয়ে লার্জ ক্যাপ কি সবচেয়ে স্টেবিলিটি। বড় 100টা কোম্পানি, মিড একটা ক্যাপ হচ্ছে তারপরের 150টা কোম্পানি, 150টা কোম্পানি, হ্যাঁ। স্মল ক্যাপ হচ্ছে তারপরের 250টা কোম্পানি। হুম। তার মানে কি হলো, টোটাল 500 কোম্পানি হয়ে গেল। 500টা কোম্পানি, হ্যাঁ। ফ্লেক্সি ক্যাপ হচ্ছে এইগুলোর মধ্যে আপনি ফ্লেক্সিবিলিটি আছে। দ্বিতীয় হচ্ছে ফ্লেক্সি ক্যাপে আরেকটা ফ্লেক্সিবিলিটি আছে, হচ্ছে কিছু ডেট নিতে পারে, কিছু ইন্টারন্যাশনাল নিতে পারে, কিছু হুম। ওরা ডেরিভেটিভের ওপর নেয়, ওগুলো সব করে। তো ফান্ডস নিতে পারে মোটামুটি হ্যান ত্যান। এই চারটে ফান্ড ক্যাটাগরি মিলিয়ে আপনার হুম। মোটামুটি মার্কেটে আপনি আপনি আছেন। হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি দেখেন আমাদের মার্কেট একটু লার্জ ক্যাপের দিকে স্কিউ। হ্যাঁ। আপনার মার্কেট ক্যাপ লার্জ ক্যাপের অনেক বেশি, তাই জন্য হুম ওয়েটেজও বেশি। তাই জন্য হুম দেখবেন লার্জ ক্যাপ এর যে ডেফিনিশন আছে, সেবির যে ডেফিনিশন, সেটা হচ্ছে 80% অ্যান্ড অ্যাবাভ লার্জ ক্যাপ ফান্ডে দিতেই হবে। হুম। কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপের ডেফিনিশন যেটা আছে, সেটা কিন্তু 80% স্মল ক্যাপ মিড ক্যাপ নয়, 65%। বাকিটা আপনি লার্জ ক্যাপেও দিতে পারেন। তাই জন্য আচ্ছা। দেখবেন মোটামুটি দীর্ঘমেয়াদী যে কোনো ক্যাটাগরির ফান্ডে আপনি হুম দেখবেন কিছু বড় কোম্পানি আছেই। হুম হুম রিলায়েন্স হুম বা এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক বা স্টেট ব্যাংক, এই টাইপ বা টিসিএস, ওই টাইপের কোম্পানি থাকবেই থাকবে। কেননা এই কোম্পানিগুলো ওয়েটেজ এত বেশি হুম। যে আপনি নিতে বাধ্য। একদম। আপনি যখন আপনার ফান্ড বানাচ্ছেন, যে স্ট্র্যাটেজি বানাচ্ছেন, আপনি হুম তো দেখছেন যে বেঞ্চমার্কের উপর আমার কি করে রিটার্ন আসবে। এবার হুম। বেঞ্চমার্কটা বানানো কিস দিয়ে? এই কোম্পানিগুলো দিয়েই। তো এই একদম। কোম্পানির ওয়েটেজ যদি বেশি হয়, তাহলে বেঞ্চমার্কও এদের দিকে বেশি স্কিউ। হবে। একেবারে। তো তাই জন্য আমি বলবো আমার ব্যক্তিগত, যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন আমি কি করব, তাহলে আমি এই চারটে ক্যাটাগরি যদি করে রাখি, তাহলে আমি আর দেখবো না। হ্যাঁ, এই হুম। চারটে ক্যাটাগরি ফান্ড নির্বাচনটা আমি খুব ভালোভাবে চিন্তা করে, রিসার্চ চিন্তা করে করে আমি দেবে। করবো। একবার করে নিয়ে তারপরে আমি বসে থাকবো। কেননা আমি দেখুন, মার্কেট ঊর্ধ্বমুখী যাবেই, যাবেই, মধ্যখানে হ্যাঁ। কারেকশন হয় যাবেই। সবাই গ্রাফটা দেখেছেন মার্কেটে, হুম হুম মাঝে মাঝে নিচের দিকে যায়, কিন্তু 2 বছর পরে দেখবেন যেখানে আছেন তার চেয়ে উপরেই চলে গেছে। তাই জন্য মার্কেট সবসময়ই উপরে যায়, এটা নিয়ম। মধ্যখানে কারেকশন হয়, হুম। আপনাকে খালি আপনার বুকে বল থাকা দরকার। হ্যাঁ, কারেকশনে হয়তো দেখলাম রিটার্ন কমে গেল বা নেগেটিভ হয়ে গেল, চিন্তা করার কোনো কারণ নেই, কেননা উঠবেই উঠবে। তাহলে মোটামুটি দর্শক বন্ধুরা যেটা পেলেন, আমরা বারবার প্রায় প্রত্যেকটি এপিসোডে একটা কথাই বলে যাচ্ছি: কনসিস্টেন্সি, অর্থাৎ নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা, এই দুটো ভীষণভাবে প্রয়োজন। আপনি দীর্ঘমেয়াদী থাকুন, নিয়ম করে আপনি বিনিয়োগ করুন, এবং তার ফল আপনি ঠিক পাবেন। তো এই নোট দিয়ে আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।